আপনাদের পরিচিত মুখ রাজনীতিবিদ শামসুজ্জামান দুদু ভাই, রাজনীতি বিশ্লেষক এবং শিক্ষক ডক্টর জাহিদুর রহমান এবং সাংবাদিক সৌরভ হাসান। সৌরভ ভাই, আমি তো ধরেন মিডিয়াতে কাজ করি, তো যারা জানেন এটা, তারা যখন বাইরে কোথাও যায় তো লোকজনের ধারণা কি যে সাংবাদিকরা সব খবর রাখে, আর কেউ কিছু না জানলে সাংবাদিকরা খবর রাখে, তাই না? এরকম একটা ধারণা তো। প্রথমে জিজ্ঞেস করে, ভাই কি হচ্ছে? এটা নিশ্চয়ই আমার মনে হয় যে রাজনীতিবিদ ছাড়া, মানে আমার মনে হয় যে জাহেদ ভাইকেও জিজ্ঞেস করে। তো আপনি তো আমার চেয়ে তো অনেক সিনিয়র বড় সাংবাদিক, আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করে না মানুষজন, ভাই কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং জাহিদ ভাই এবং দুদু ভাইকে শুভেচ্ছা। এবার একটা গল্প বলি, আপনিও চিনেন, তার নাম বলছি না, আমাদেরও জ্যেষ্ঠ সাংবাদিক। তাকে প্রেস ক্লাবে গেলেই জিজ্ঞেস করা হতো যে বলো কি আছে, তা বলতো সারাদিন কি খবর টবর হয়েছে এরশাদ আমাদের যে আন্দোলন টন্দোলন। তো উনি বলতেন এ পর্যন্ত তো আমি জানি, এরপর কি হয়েছে। তো সাংবাদিকদের অবস্থা হচ্ছে তাই, সাংবাদিকরা বরং কম জানে, কারণ কম জানে সাংবাদিকদের কথা সত্য কথা বলে না কেউ। দুদু ভাই আছে এখানে, দুদু ভাই তো কৌশলের কথা সাংবাদিকরা সত্য বলে না, সাংবাদিকদের কাছে বলে না, সাংবাদিকদের কাছে বলে না। হ্যাঁ, মানে আপনি বলতে চাচ্ছেন, ধরেন দুদু ভাইকে আপনি জিজ্ঞেস করেন যে কোন দিকে যাচ্ছে, দুদু ভাই আপনাকে সত্য কথা বলছে না, বলবে না? না, সব ক্ষেত্রে বলবে না। আচ্ছা, সব ক্ষেত্রে বলবেন না। দুদু ভাই জিজ্ঞেস করি, আমার কাছে মনে হয় রাজা যেটা বললেন আমাদের সৌরভ ভাইয়ের কাছে বা জাহিদ ভাই, যে সাংবাদিকদের দেখলে সাধারণ মানুষ মানে প্রত্যাশাই যে সাংবাদিক তো পত্রিকার মানুষ, মিডিয়ার মানুষ, অনেকের থেকে একটু বেশি জানে। তারপর জাহিদ ভাইকে তারও বেশি জানে যে সে যেহেতু সোশ্যাল মিডিয়াতে যেমন আছে, ইউটিউবার হিসাবেও পরিচিত, হয়তো নিশ্চয়ই এটা জানে। আর আমার অভিজ্ঞতা, আমার কাছে মনে হয়েছে সাধারণ মানুষ তো আছে যারা সাংবাদিক, আমার নিজের কাছে মনে হয় কখনো কখনো তাদের সঙ্গে দেখা হলে, কথা হলে, ভাই কি খবর, তখন আমার কাছে মনে হয় যে মানে সংবাদের ভান্ডার তো সাংবাদিক, সংবাদপত্র, মিডিয়া, আর আমরা হয়তো কিছু কিছু কথা বলি, সংবাদ যে জানি না তা না। বিষয়টা এইরকম হয়ে দাঁড়িয়েছে, কেউ কারোর ইনফরমেশনে সন্তুষ্ট না, সে আরেকটু জানতে চাচ্ছে আদতে হচ্ছে কি, আদতে কোন জায়গায় আছে। তার মানে প্রতিনিয়ত এই নতুন নতুন ঘটনা ঘটে যাচ্ছে, মানে যে ঘটনার সঙ্গে সে তৈরি ছিল না। মানে এমন হয় যে সকালে উঠেই নিউজ দেখে, দুপুরে খাওয়ার সময় দেখে, এখন তো অনলাইনে প্রসঙ্গ না। আবার কেউ কেউ আছে যে ওতেও সন্তুষ্ট না। কিছু ইউটিউবার আছেন তারা নিত্য নতুন প্রসঙ্গ নিয়ে কথা বলে। আমি আপনার একটা বক্তব্যে আমার কিউরিওসিটি তৈরি হচ্ছে। গতকালকে আপনি বলেছেন প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে যে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছেন, দাবি করেছেন, তাই তো? এখানে আরেকটা বিপদ তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে কারোর নামে কোনো ওই যে ছোট ছোট ইয়ে বানাই ছেড়ে দেয়, হ্যাঁ, তাদের মতো করে। যদি আপনি যথাসম্ভব শীঘ্রই নির্বাচন না হলে বিপদ আছে, 3 মাসের মধ্যে নির্বাচন না হলে বিপদ আছে, ওই 3 শব্দটা তারা বসাই দেবে। যেমন আমার কাছে মনে হয়েছে, মানে আপনার ক্ষেত্রে তাই হয়েছে। এই যেটা রাজা বলছে, এটা ওই 3 মাসের শব্দটা আমি জেনে বুঝে তো একটা, আমার পার্টি তো একটা নির্দিষ্ট যৌক্তিক সময়ের কথা বলছে, আর আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের একটা ঘটনা আছে, তা আমি কেন একটা নির্দিষ্ট 2, 3, 6 মাস শব্দ উচ্চারণ করবো? আছে না, সামগ্রিক বিষয়ে আমি মনে করি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্বাচনের দিকে দেশকে নিয়ে গেলে মানে যে সংকটগুলো তৈরি হচ্ছে কমতে পারে। এই যে এখন যে বললেন আপনি যত দ্রুত সম্ভব পর্যন্ত, ঠিক আছে, প্রয়োজনীয় সংস্কার, এই প্রয়োজনীয় কতটুকু প্রয়োজন? প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের ক্ষেত্রে, হ্যাঁ, এবং সেটা কতটুকু, সেটা কিভাবে ঠিক হবে? এটা আমার কাছে মনে হয় দেশের অর্থনৈতিক অবস্থা, বাজার,
আইন জাহিদ ভাই, আপনি তো শৃঙ্খলা নির্বাচন না, না, ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য কিন্তু আছেন এখানে, আপনি না, না, কিন্তু অবশ্যই আপনি কিন্তু বললেন এই উনি ব্যাপারে। খুব বিজ্ঞ এবং খুব আমার বিবেচনা আমার কাছে মনে হয়েছে যে উনিও চান যে যত দ্রুত সম্ভব একটা পজিটিভ দিকে দেশ যাক। শুধু উনি কেন, যে কোনো একটা মানে রাজনীতিবিদ, মিডিয়ার লোক, শ্রেণী পেশার মানুষ যে সুস্থতার মধ্যে আছে, আমি মনে করি সে এই দেশের ভালো চায়। ভালো চেলে পরে যত সংকট দিকে না যাক দেশটা, সংকটের বাইরে থাকুক। মানে এই যে আমি আপনার কিন্তু যে নতুন জল হচ্ছে যেটা ছাত্রদের, তারা কিন্তু বলছে যে না, আগে তারা সংস্কার চায়, ভালো বড় মানে অনেক সংস্কার চায়, তারপরে ইলেকশন চায় তারা। না, সেটাই পারে, তারা এটা চেতেই পারে, কিন্তু 50টা রাজনৈতিক দল ওরা তো হচ্ছে, এখন তো হয় নাই। না, হয় না, কিন্তু তারা এখন যে পজিশনে আছে তারাও যথেষ্ট বড় একটা স্টেক হোল্ডার তারা এখন। স্টেক হোল্ডারকে না আমি বলবো না, মানে এই যেমন একটা ছাতার নিচে মানে 28 থেকে 29টা ছাত্র সংগঠন ছিল একটা আমব্রেলার নিচে, সে কিন্তু 28টা বেরিয়ে গেছে, একটা আছে যার নামটা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওইটা এখন ছাত্র সংগঠনে রূপান্তরিত হয়েছে। ওইটা আগে কোনো একক ছিল না, সব মিলিয়ে ছিল। তো ওটাও তারাই প্রমাণ করলো যে যখন ডক্টর ইউনূস সাহেব ছাত্রদের সঙ্গে বসতে চাইলেন তখন ওদেরকে ডাকছিল, বাকিদের ডাকে নাই বা নেয় নাই। ওই সময় তারা সাংবাদিক সম্মেলন করে তাদের অবস্থানটা জানাইছে। তা আপনি যেটা বললেন যে ওরা চাচ্ছে না, যেমন ওরা ছাত্র সংগঠন তৈরি করলো, ওরা যাদেরকে বলছে রাজনৈতিক দল গঠন করবে, মজার ব্যাপার হচ্ছে নির্বাচনের মধ্যে তারাও দিন তারিখ করতে পারছে না যে কবে হবে। তারা কিন্তু এখনো রাজনৈতিক দল গঠন করেনি, নাগরিক কমিটি না হবে। এই হবে শব্দের উপরে কিন্তু দেশও চলছে, সুনির্দিষ্টকরণ হয়নি। আমি প্রায় টকশোতে বলি, একটা বিয়ে দিতে হলেও একটা দিন করতে হয়, ওই দিনের উপর দাওয়াত হয়। এমনকি মৌলবীকেও বলা হয় যে অমুক সময় বাদ আসর বা বাদ মাগরিব আপনি এসেন অমুক দিন। তো এই সরকার এবং এই রাজনৈতিক দলের সংকট হচ্ছে এরা দিন ঠিক করতে পারছে না, তার মানে ভবিষ্যৎটা এদের কাছে স্পষ্ট না। ভবিষ্যৎ স্পষ্ট না, আমি খুব অস্পষ্টতা আসলে দেখি না। মানে একটা জায়গায় বলি, সেটা হলো কোনো এক সময় আমরা হয়তো ওই জায়গায় আসবো, কিন্তু এখন পর্যন্ত যে টাইম লাইন, গ্রস টাইম লাইন, যে নির্বাচনের সংস্কার কম হলে 1 বছরের মধ্যে নির্বাচন, আর একটু বেশি হলে আরও 6 মাস লাগবে, সো ফার ঠিকঠাক আছে। এমনকি আমি ডক্টর আসিফ নজরুল আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য সেদিন সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের কমিশনগুলোর যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা হলো, তো ওনাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে করতে আশু সংস্কার কতটুকু করা যাবে সেটা ঐক্যমত্য হলে সেটার 50% 1 মাসের মধ্যেই করা যাবে। উনি কিন্তু আরও খুব বিস্তারিত জায়গায় চলে গেলেন। এটা ট্রু। ধরুন আমরা আমাদের কমিশনে দুটো কাজ করতে হবে। আমাদের কিছু সাংবিধানিক সংস্কারের প্রস্তাবনা আছে যেগুলো নির্বাচনের সাথে রিলেটেড, ওটা তো এখন করা যাবে না। বাকিগুলো শতভাগও যদি সরকার এগ্রি করে, এগুলো আসলে আইন এবং বিধিমালা চেঞ্জ করা, এগুলো একটা অর্ডিন্যান্স দিয়ে হয়ে যাবে। এবং ধরুন আমি আরপিওতে আমাদের কিছু সংশোধনী আছে, আরপিও তো আছেই। এখন আইন মন্ত্রণালয় যদি কনসেনসাস হয় যে এই কয়টা রাখবো, এটা জাস্ট মোমেন্টের ব্যাপার। সুতরাং এটা নির্বাহী আদেশে সম্ভব। নির্বাহী আদেশে মানে হচ্ছে অধ্যাদেশ। এখন তো আইন যেহেতু সংসদ নেই, অধ্যাদেশ হবে, তারপর পরে সংসদ এসে সেটাকে আবার আইনে পরিণত করবে। সো ওটা দিয়ে সবকিছু করে ফেলা সম্ভব। কিন্তু আপনারা যেভাবে দেখতে চান নির্বাচন ব্যবস্থাটাকে, সেটা করতে গেলে তো সংবিধানের কয়েকটা জায়গায় সংবিধান সংশোধন লাগবে, সেটা তো এখন সম্ভব হচ্ছে না। এটা সম্ভব না। এমনকি আমি আমার জায়গা থেকে বলি, আমি কমিশনে যখন কাজ করতে গেছি, আমি এটা এক্সপেক্ট করি নাই যে সব সংশোধন ও নির্বাচন ব্যবস্থাতেই এখন করা যাবে। আমাদের বাস্তবতাটা একটু মেনে নেওয়া দরকার। আমি একটু এভাবে মেটাফর ইউজ করি, সেটা হচ্ছে সংস্কার যখন আমরা করতে যাব, আমি সেদিন একটা ঘরোয়া আলোচনায় একজন মানে তিনি চান অনেক র্যাপিড কিছু হবে, যে আমাদের তো মানে সবসময় মুখে খেলে হবে না, আমাদের রোগীর অবস্থা খুব খারাপ, সো আমরা অনেক খাবার অনেক কিছু দিতে হবে। আমার উল্টো কথা, ডাক্তারি সেন্স থেকে বলছি, ঘটনাচক্রে যেহেতু একসময় ডাক্তার ছিলাম, তো খুবই সিভিয়ার ম্যালনিউট্রিশন যখন হয়, আপনি না মানুষকে অনেক খাবার একসাথে দিলে সে সেটা ডাইজেস্ট করতে তো পারবে না, সে ফার্দার অসুস্থ হয়ে যাবে। সো আমরা ধীরে ধীরে তাকে খাবার দেওয়া হয়। আমরা এটা করেছি প্রচুর। সিভিয়ারলি ওয়েস্টিং আছে, তাকে আমরা ধাপে ধাপে। সো আমাদের দেশের যে অবস্থা ছিল, অনেক বেশি সংস্কারও আসলে আমরা নেয়ার জন্য প্রস্তুত না। তো সুতরাং মৌলিক জিনিসগুলো হওয়া, একমত যদি ইভেন বেশিও হই, ওইটা সংবিধানিক মানে আইনের চেঞ্জ করা খুব বেশি সময়ের ব্যাপার না। আর আরেকটা কথা আমি একটু নির্বাচনের ক্ষেত্রে বলতে চাই, এটার বাইরে গিয়েও
2008-এর নির্বাচন নিয়ে কেউ কেউ এখন কিছু প্রশ্ন করছেন, আমি এটাকেও রাখি সাথে 96 বা 2001 আর 96 নির্বাচনকে আমি আলাদাভাবে বলি, কারণ হলো 8-এর নির্বাচনটা 11 সরকারের সময় যে গণপ্রতিনিধিত্ব আদেশ, এটার ম্যাসিভ সংশোধনী হয়েছিল। আগের দুটা তুলনামূলকভাবে এর চেয়ে খারাপ আর কিও ছিল, কিন্তু ওই দুটো নির্বাচন তো ভালো হয়েছিল, বেশ ভালো হয়েছিল একটা তুলনামূলকভাবে খারাপ আইনের অধীনে। তো তার মানেটা হচ্ছে যারা ক্ষমতায় থাকছেন তাদের সদিচ্ছা, সংস্কার লাগবে কিন্তু সদিচ্ছাটা তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সেটা যদি সরকারের থাকে, কিছু সংস্কার করে সদিচ্ছা থাকলে এই বছরের শেষও পর্যন্ত যেতে হবে, হয়তো তা নাও লাগতে পারে, এর আগেও, মানে শেষ প্রান্তে না গিয়েও আরও আগেও ইটস ভেরি মাচ পসিবল। একটু চা খাই আমরা। রাব্বি নিয়ে আসো, সৌরভ ভাই কি বলতে চাচ্ছে? আমি বলতে চাচ্ছিলাম, আপনি যে তথ্যের, সাংবাদিকের কাছে তথ্যের কথা বলছেন, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অবস্থা হয়েছে মানুষ দুটার তথ্য জানতে চায়, পড়বে কবে অথবা সরবে কবে আর ধরবে কবে। এখন এটাকে এর উত্তর তো আমাদের কারো কাছে নেই, মানে অর্থাৎ এই সরকার পড়বে কবে, সরবে, পড়বে কবে, হয়তো পড়বে বা সরবে কবে, মানে এই সরকার হ্যাঁ কবে যাবে, হ্যাঁ তো কবে যাবে, তা ধরে নিলাম যে আগামী ডিসেম্বরে যাবে, তার আগে নির্বাচনটা হতে হবে ম্যাক্সিমাম জুন, মানে প্রধানমন্ত্রীর সাথে নিজেই বলেছে। আর হচ্ছে সরকার যাদের ধরতে চায় সেটা ধরবে কবে, এই যে শুরু হয়েছে তো অপারেশন ডেভিল হান্ট, এইটাই কি চূড়ান্ত না আরো ধরার ব্যাপার আছে? এটা তো আমার মনে হয় এটা মহড়া। আচ্ছা, মানে এরপরে আরো বড় অভিযান আছে। সরকার তো যাদের এই যে বিগত সরকারের যারা বড় বড় পদে ছিলেন, বড় বড় মন্ত্রী, সবাইকে ধরতে পারেনি, তাদের কিভাবে ধরবে? সরকার তো বলছে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়েই আসবে, তো সেটাই তো প্রশ্ন মানুষের মধ্যে, কবে আনবে? সেটা তো সরকার অলরেডি রেড নোটিশ জারি করার জন্য আওয়ামী লীগ সরকার রেড অ্যালার্ট জারি করেছিল তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির ইন্টারপোলের রেড অ্যালার্ট, তাই তো? রেড অ্যালার্টটা হচ্ছে বা রেড নোটিশটা হচ্ছে তার বিরুদ্ধে এই দেশে, বাংলাদেশ বলেন, এই দেশে এই অভিযোগ আছে, এটি সংশ্লিষ্ট দেশকে জানানো বা ইন্টারপোলকে জানানো, আর কিছুই না। না, কিন্তু তাকে অ্যারেস্ট করবে কার দায়িত্ব? ইন্টারপোল করবে না। ইন্টারপোল ধরেন এখন ভারতকে আছে, তো উনি ভারত সরকারকে জানাবেন উনি এখানে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, গ্রেফতার কিন্তু ভারত সরকারের পুলিশকে, মানে গ্রেফতার না, ওই পুরো আবেদনটা বিবেচনা হচ্ছে ভারত সরকারের কাছে। আচ্ছা, যে দেশে যিনি থাকবেন সেই দেশের দায়িত্ব, সেই দেশের দায়িত্ব, সেই দেশের দায়িত্ব না, শুধু দায়িত্ব বললেও তো মনে হয় যে তাকে করতে হবে। সেই দেশে এখানে একটা জিনিস বলি, একটু ডিস্টার্ব করলাম। না, সেটা হচ্ছে এরকম, ওই যে আমাদের দেশে ওই যে সেভেন সিস্টার্স, মানে কিছু এখানে ওই আসাম কেন্দ্রিক আলফা, অনুপ চেটিয়া, হ্যাঁ অনুপ চেটিয়া, রাইট। তো ওরা তো নিয়ে যাওয়ার আগে একটা চুক্তি তো ভারতের সঙ্গে আমাদের হয়েছে, মানে প্রত্যর্পণ চুক্তি আছে না? তো ওই চুক্তি কি কভার করে নাকি নিয়ে আসা? এখানে আমি আবার শুনছি যে একটা রাজনৈতিক ব্যাপার আছে, যে সেই দেশ যদি মনে করে একদম এই চুক্তির পরেও দিবে কিনা। হ্যাঁ, এটা মানে ওই যে 16 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেখানে এটা যোগ করা হয়েছে যে কোনো রাজনৈতিক এবং উদ্দেশ্য এবং ন্যায় বিচার পাবে না এরকম আশঙ্কা যদি হয়, সো তাদের ওই চুক্তিটা কিন্তু ওই কি বলে আসামের যে বিদ্রোহী তাদের জন্য না, ওইটা হচ্ছে পরে, ওইটা তাদেরকে সরানো, তাদেরকে কিন্তু ডিপোর্ট করা হয়েছে। হ্যাঁ, ডিপোর্ট করা হয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর, যে তার তো এখানে বৈধ কাগজপত্র নাই। আবার এক্ষেত্রেও আছে, অনুপ চেটিয়ার ক্ষেত্রে যেটা হয়েছিল, অনুপ চেটিয়া যখন তার জেলের মেয়াদ শেষ হয়েছে, এখানে যে অবৈধভাবে থাকার কারণে তার যে জেল হয়েছিল, শেষ হওয়ার পরে সম্ভবত নাজমুল হুদার যে মানবাধিকার সংস্থা, তার পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে তিনি তার দেশে নিরাপদ হবেন, সুতরাং তাকে যাতে ডিপোর্ট না করা হয়। ওই আবেদনটা তাহলে কি আপনি যেটা বলছিলেন বা দুদু ভাই যেটা জানতে চাচ্ছিলেন, আমারও কিউরিওসিটি, চুক্তি তো একটা আছে আমাদের দুই দেশের মধ্যে, তাহলে কি এইটি কি পুরোপুরি মানে ডিপেন্ড করছে ভারত সরকারের ইচ্ছার উপরে? একদম ইচ্ছার উপরে, এবং উনি ফেরত আসছেন না, এটা আমরা খুব বুঝতে পারছি। মানে চুক্তি আছে, সে আইনও দেখাতে পারবে, এবং আমরা একটু অপ্রিয় সত্য কথা যদি বলি, বাংলাদেশে ওনার ন্যায় বিচার হবে কিনা
এই প্রশ্ন তোলার মতো কিছু গ্রাউন্ড আমাদের এখানে অলরেডি তৈরিও হয়েছে। আমি একটু যদি খুলেই বলি, সেটা হচ্ছে অনেক মানুষকে গ্রেফতার করা হয়েছে ইনডিসক্রিমিনেটলি হত্যা মামলা দিয়ে। এগুলোর বিরুদ্ধে কিন্তু একসময় আমরা কথা বলেছি, অনেকে সাংবাদিক সহ। সো আপনার সামনে কিন্তু এই উদাহরণ আছে যে সাংবাদিক মানুষ, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমরা এদের সাংবাদিকও সেই অর্থে মনে করি না, কিন্তু আপনি হত্যা মামলা দিচ্ছেন। অনেক করাপ্ট অলিগার্সকে, ব্যবসায়ীকে ধরেছেন, তার বিরুদ্ধে ভয়ঙ্কর সব দুর্নীতির মামলা হতে পারে, কিন্তু না, গণহারে আপনি হত্যা মামলা দিচ্ছেন। সো এইরকম বা আরও কিছুও তারা চাইলে দেখাতে পারবেন। নট অনলি দ্যাট, আমি খোলাখুলি বলি, এই কথাগুলো বলে ফেলা ভালো, আওয়ামী লীগের লোকজনের পক্ষে যেসব লয়ার দাঁড়িয়েছে, যথেষ্ট অভিযোগ আছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি ভিডিও দুই একটা পাওয়া যায়, সাংবাদিকের সাথে, মিডিয়ার সাথে কথা বলছেন একজন লয়ার আওয়ামী লীগের কোনো নেতার, পেছন থেকে এসে তাকে আঘাত করা হচ্ছে, এরকম ভিডিও কিন্তু আছে। সো আপনি সব কিছু যদি একত্র করেন, আমাদের এই অপরাধীদেরকে, অভিযুক্তদেরকে যখন কোর্টে নেওয়া হচ্ছে, ব্যক্তিগতভাবে শারীরিক হামলার শিকার হয়েছেন অনেকেই। সো সব কিছু আপনি যদি একত্র করেন, বাংলাদেশের তো পরিস্থিতি তো আসলে প্রবলেম্যাটিকও। আর যদি এসব নাও হতো, এটা হচ্ছে, আমি এইটুকু বলে নিলাম, এই প্রসঙ্গে আমাদের সতর্ক হওয়া দরকার, নাও হতো আসলে ভারত ক্যান্ট অ্যাফোর্ড তারা, এবং ওখানে ইন্ডিয়াতে কিন্তু অল পার্টি কনসেনসাস আছে। আমি একটা জিনিস আমার মনে পড়ে, মানে মোদী সরকার বাংলাদেশ প্রসঙ্গে যেভাবে ন্যারেটিভ তৈরি করছিল ইনিশিয়াল স্টেজে, কংগ্রেস পরে অলমোস্ট অ্যালাইন্ড, কিন্তু আমি একজন ব্যক্তিকে দেখেছি উনি প্রটেস্ট করছিলেন, শশী থারুর। উনি কিন্তু বিজেপির এই ওয়াইড স্প্রেড যে ডিসইনফরমেশনের বিরুদ্ধে কথা বলছিলেন। কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে আমি দেখলাম শশী থারুরও বিজেপির সাথে ইজ ভেরি মাচ অ্যালাইন্ড, যে তাকে আসলে আশ্রয় দেওয়া ঠিক আছে এবং তাকে এখানে রাখতে হবে। শি সার্ভড। আচ্ছা, আমরা আরো আলাপ করব, একটু চা চলে আসছে, চা বিরতি নেই। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন আমাদের, আমরা একটা বিরতিতে যাচ্ছি। মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙা.tv ওয়েবসাইটে। মাছরাঙার দেশে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন youtube.com/@মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন facebook.com/মাছরাঙা টেলিভিশন পেজে। প্রায় 2 কিলোমিটার পাকা সড়ক, সব সড়কই ভাড়া চলে 24 ঘন্টা। রাস্তার মালিক হইব 3000। বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, সাক্ষাৎকার, বিনোদন, রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন youtube.com/@মাছরাঙা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে, এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন facebook.com/মাছরাঙা টিভি নিউজ ফেসবুক পেজে। সংসার কপালে লাথি মারি। টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে। আমরা আছি ফেসবুকেও। নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/মাছরাঙা ড্রামা ফেসবুক পেজে। ক্রিকেট, ফুটবল, টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন youtube.com/@মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে। এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন facebook.com/মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে। মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা, মোটু পাতলু, নিনজা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন youtube.com/@মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে। এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরাঙা এন্টারটেইনমেন্ট। মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম, সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকাল, গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক, সিনেমার জন্য মাছরাঙা মুভিজ, এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন। রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল। রাস্তাঘাটে কত ভোগীরা থাকছে, 100 টাকা 200 টাকা বেতন পালি, আমি তাদের টাকা দিছি,
আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই। অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুক। প্রিয় দর্শক, আরেকবার আমন্ত্রণ বৈঠকখানায়। দুদু ভাই, তাহলে আপনার কি বলে কি যেটা আমরা জানতে চাই, বুঝতে চাই, রাজনীতিবিদ বিএনপির অবস্থানটা খুব একটা ইম্পর্টেন্ট আর কি এখন। কারণ বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকার বা যারা ওই যে একটা প্রেশার গ্রুপ যারা ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অনেকগুলি স্ট্যান্ডের ব্যাপারে বিএনপি অন্য স্ট্যান্ড নেওয়াতে সেগুলি হয় নাই। তো বিএনপি এখন আপনারা মাঝখানে বেশ জোরে সোরে বলছিলেন যে, যেটা আপনিও আজকে বললেন, যে যত দেরি হবে নির্বাচন তত ক্রাইসিস তৈরি হবে। এখন কমিশনের রিপোর্টগুলিও মোটামুটি হয়ে গেছে অলমোস্ট। এখন আপনাদের অবস্থানটা কি? যেমন আমি বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আছে, তারা নিজেরাই কিন্তু দাবি করে বলেছে, বেশ কিছুদিন আগেও বলছে, সহ বলছে, সেটা হচ্ছে তারা একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকতে চায়। এটা তো খুব ভালো। ওরা বলছে দল হওয়ার পরেও এই দুটো সংগঠন, না দল হওয়ার পরেও কমিটি এবং আন্দোলন, এদের একটা অংশ দলে যাবে, যাদের দল কিন্তু করতে ইচ্ছা সংগঠন মানে করে। ওই সংগঠন থেকে ইয়েটা মানে আমি যদি না ভালো না মানে ভুল করি, তারা নাগরিক কমিটিকে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করতে চাচ্ছে না, এটা প্রেশার গ্রুপ হিসাবে রাখতে চাচ্ছে। এই ধরনের একটা কথা বলতে সম্ভব, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও থাকবে। থাকবে তো খারাপ কি? অনেক সময় অনেক রাজনৈতিক দল নানান কারণে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কথা বলে না। আমাদের দেশে যে জিনিস আছে, কখনো কেউ সরকারে গেলে পরে আস্তে আস্তে বিরোধী দলের কাছে যেটা মানুষ প্রত্যাশা করে সেই ধরনের ভূমিকা আস্তে আস্তে একটু ম্রিয়মান হয়ে যায়। হয়তো যেমন শেখ হাসিনার সময় তো বিরুদ্ধে কথা বলাটাই কঠিন ছিল, মানে বললেই মামলা, বললেই জেলখানা, বললেই নানান অপবাদ। তো এই হিসেবে এই পরিবর্তনের মধ্য দিয়ে এই ধরনের ঘটনা খারাপ না, কিছু কিছু সত্য। আর তরুণরাই তো বলবে, যত বয়স বাড়তে থাকে মানুষ তত আপোষের দিকে চোরাবালিতে অনেকে হারিয়েও যায়। ভালো কিছু করতে হলে পরে বিরোধিতা থাকতে হবে, অর্থাৎ আমি যা করছি সেটাই ভালো, এই সরকারে যেমন যা কিছু করছে সেটাই ভালো, বা ভবিষ্যতে যারা আসবে অতীতটা যদি ঝেড়ে ফেলে দিয়ে শুধু সামনেটা তারা নিতে চায়, তাহলেও বিপদ। ধারাবাহিকতা একটা থাকতে হবে। এখন এই পরিবর্তনের পরে ধরে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ না থাকা প্রেক্ষিতে বিএনপি একক দল হিসাবে আছে, তাহলে বিএনপি দায়িত্ব আগে যা ছিল তার থেকে দ্বিগুণ তাকে পালন করতে হবে। সেটা কেমন? যে কোনো ঘটনায় একটু বুঝে শুনে মন্তব্য, বুঝে শুনে চলা, বুঝে শুনে সিদ্ধান্ত দেওয়া। যেমন আপনি একটু আগে উল্লেখ করলেন যে প্রেসিডেন্টের ওই যে পদত্যাগ বা অপসারণের ব্যাপারে বৈষম্য বিরোধী বা এই আন্দোলনে যারা নিজেদের মূল শক্তি বলে মনে করে ছাত্র, তারা এটা খুব কঠোরভাবেই মানে গ্রহণ করেছিল সংবিধানের প্রশ্নে, যে এরা কবরে পাঠাবে, সংবিধানকে মুজিববাদী সংবিধান কবরে পাঠাবে। কিন্তু কিছু আইনগত ব্যাপার আছে যেটা জাহিদ সাহেব একটু নিজেও উল্লেখ করছে, সেই বিষয়গুলো সংবিধানে প্রেসিডেন্টকে বললে তো সেদিনই পদত্যাগ করতো, তা তো আলাদা কোনো সত্তা আছে মানে আওয়ামী লীগের বাইরে, এটা আমার কাছে মনে হয় না। কিন্তু কেন এই প্রশ্নটা আসলো? সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। আমি সংবিধানের আওতায় তো এই সরকার, এটা আমার গণঅভ্যুত্থানের সরকার হলো, শপথটা নেওয়া হয়েছে সংবিধানের আওতায়, সেহেতু শপথটা সংবিধান রক্ষা করার জন্য এই সরকার। ভবিষ্যতে এই যে বিভিন্ন কমিশন বিভিন্ন প্রস্তাবনা তৈরি করছে, সেই প্রস্তাবনাই একসময় পার্লামেন্টে যাবে, কিন্তু এখনো সেটা সংবিধানের অংশ না। কিন্তু এটা এক ধরনের মানে নীতিমালা তৈরি হচ্ছে, কিন্তু এটা আপনি বাদ দিয়ে আগের প্রথা, আগের নিয়ম, আগের যদি এই সরকারের আমলে অধ্যাদেশ হতে হয়, সে তো রাষ্ট্রপতির নামেই হবে, রাষ্ট্রপতির নামেই হবে। আমি রাষ্ট্রপতির বিদায় করে দিলাম। এই জায়গাটায় বিএনপির বলা ছাড়া বা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল নীরব থাকলে তার দায়িত্ব পালন করার ব্যাপারটা ইতিহাসে প্রশ্ন উঠবে। আরেকটা জিনিস কি আপনাদের মানে এটা আইনগতভাবে অবশ্য তাই বোধ হয় এরকম, বা জাহিদ ভাই যদি বলেন যে মানে বর্তমান সরকারের আমলে
সংবিধান সংশোধন করা সম্ভব কি সম্ভব না, একেবারেই সম্ভব না। কারণ হলো দুটো অপশন আছে সংবিধান সংশোধন করার জন্য। একটা পার্লামেন্ট লাগবে, সেটা সংবিধানের 2/3 মেজরিটি, আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনে 2/3 মেজরিটি দিয়ে আপনি অনেক চেঞ্জ করে ফেলতে পারেন। মানে একটা সংবিধান মানে শুরু থেকে শেষ পর্যন্ত 15th অ্যামেন্ডমেন্টে সংবিধানের 1/3 বেশি জায়গায় আপনি পরিবর্তন এনেছেন, এটা করা যায়। আরেকটা অপশন হচ্ছে আপনাকে একটা গণপরিষদ নির্বাচন দিতে হবে, অথবা একটা মিক্সড পার্লামেন্ট। 70 সালে আমাদের যে পার্লামেন্টটা হয়েছিল ওটা কিন্তু দুটোই ছিল, গণপরিষদ এবং স্বাভাবিক পার্লামেন্ট। ওটা সরকারও চালাবে, একই সাথে ওটা সংবিধান প্রণয়নেরও কাজ করবে। সো পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই কনস্টিটিউশন আপনি অ্যামেন্ড না, নতুন কনস্টিটিউশন কিছুই করা সম্ভব না। এই আগামী ইলেকশন কিন্তু কোনটা এখানে হতে একটা যাচ্ছে? প্রশ্ন আছে জাহিদ ভাই, জি। সেটা হচ্ছে যে সামরিক শাসনের সময় জি যেসব সংশোধনী হয়ে আনা হয়েছিল, জি সামরিক শাসন বলে, সেটি তো নতুন পার্লামেন্ট না বসা পর্যন্ত ওই সামরিক আইনেই দেশ চলেছে। পরবর্তীকালে সেটি Ratify করা হয়েছে। হ্যাঁ, সেটা সামরিক শাসন হলে সেটা সম্ভব, সামরিক শাসন তো এবার হয় হয় না। সামরিক না, শাসন অন্যটা না হলেও হবে। আমি একটা উদাহরণ দিই, আমরা কিন্তু অনেকগুলো সংবিধান মানে ভায়োলেট করছি। একটা উদাহরণ হচ্ছে আমাদের এই সরকারটাকে সংবিধান বহির্ভূত, উত্তর হচ্ছে না। কারণ আমরা আর্টিকেল 106 অনুযায়ী রেফারেন্স পাঠিয়েছিলাম এবং শেখ হাসিনার সময়কার আপিল বিভাগই এটাকে বৈধ সরকার বলেছে। কিন্তু আমরা আরেকটা কনস্টিটিউশন কিন্তু ভায়োলেট করে বসে আছি, সেটা হচ্ছে আমাদের এখনকার কনস্টিটিউশন অনুযায়ী সরকারের পতনের পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু ইলেকশন হতেই হবে। তো 90 দিনের জায়গায় 180 দিনও পার হয়ে গেল, ইলেকশন তো হয় নাই। সুতরাং আমাদের ভবিষ্যৎ পার্লামেন্টে আমাদের এগুলো র্যাটিফাই করতে হবে। এবং আমি এটা বলছি যে রাষ্ট্রপতিও সরিয়ে ফেলে যদি আরেকজন রাষ্ট্রপতি ওখানে দিয়েও দিতাম আমরা, কনস্টিটিউশন ভায়োলেটেড হতো। এগুলো ওই যে দুটো সরকারের 5ম আর 7ম সংশোধনী যেমন হলো ওইভাবে কিন্তু এগুলো র্যাটিফাই করতে হবে। আপনি আগে করে এগুলো র্যাটিফাই, এখনও এমনি কিছু কাজ তো করতেই হবে। ভূতাপেক্ষ, মানে আপনি কাজটা আগে করে পরে অনুমোদন নেবেন। আমি আরেকটা উদাহরণ দিই, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে বাংলাদেশের ইতিহাসে একজন সিটিং চিফ জাস্টিস এসে ওখানের পদে থেকে উনি উপরাষ্ট্রপতি হলেন, তার কাছে এরশাদ ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেন, উনি ইলেকশন করলেন, শেষ করে উনি আবার প্রধান বিচারপতির আসলে ফিরে গেলেন। তারপর আমরা একাদশ সংশোধনী দিয়ে এটাকে করলাম। সো এগুলো করা যায়, কারণ একটা কথা সবসময় বলা হয়, এটা খুবই বেসিক অফ জুরিসপ্রুডেন্স, যে জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তাই হলো সর্বোচ্চ আইন। ইনফ্যাক্ট 106 এই সরকারকে বৈধতা এইভাবেই দেওয়া হয়েছে। ভাই, এই যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এটার ব্যাপারে আপনাদের দলের অবস্থান অথবা ব্যক্তিগতভাবে চারিদিকে তো ডেভিল, জি চারিধারে তো ডেভিল, শয়তান ঘুরে বেড়াচ্ছে না। ঘটনাগুলো একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই সরকার থাকা অবস্থায় আমরা গাজীপুরে যে ঘটনাটা সংঘটিত হয়েছে, এটা তো কেউ সহজভাবে নিতে পারছে না। ভুল যারই হোক, যেভাবেই হোক, এইভাবে মানে পরাজিত শক্তির কাছে, মানে কর্তৃত্ববাদী শাসকদের অনুসারীদের কাছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বা ভাবনার লোকরা মার খাবে, এটা থেকে প্রত্যাশা করে না। বলা যায় যে এই ধরনের ঘটনা সৃষ্টি করে মানে পতিত সরকারে যেসব লোকজন কিছু কিছু ক্ষেত্রে নির্বিঘ্নেই দেশে ব্যবসা মানে জীবনযাপন এতটা অ্যাগ্রেসিভ কিন্তু এই ঘটনার আগে সংঘটিত হয় নাই। এমনকি 6 মাসের মধ্যে শেখ হাসিনা মানে ডক্টর ইউনূস সাহেব বলছেন, অনেক দায়িত্বশীলরা কিন্তু ভারতকে বলছেন যে উনি ওখানে আসেন, ওইভাবে কথা না বলে থাকুক। এই কথাটা মানে চুপ থাকুক, মানে ওনার প্রতি ভাষাগত দিক থেকেও অ্যাগ্রেসিভ কোনো ভাষা ব্যবহার করা হয়নি, আমি অন্তত আমার চোখে পড়েনি। কিন্তু উনি যেটা মানে 6 মাস পূরণের দিন যে বক্তৃতার ইয়েটা, তা আমার কাছে মনে হয়েছে যে উনি দেশ, জাতি, জনগণ, পরিস্থিতি কোনোটাই মাথায় নেন নাই। এই মানে সোশ্যাল মিডিয়ার যুগে মানে ভারতে কী হচ্ছে আমরা এখানে বসে তো তাৎক্ষণিকভাবে দেখতে পারি, আমরা আমেরিকায় কী হচ্ছে তাৎক্ষণিকভাবে দেখতে পারি। তো ভারতের পরিস্থিতিটা উনি মাথায় নিলেন না। আর তার দলের যে অবস্থা, প্রতিটা ইউনিয়ন, থানা বা মানে আমি ঢাকা শহরের কথা বাদই দিলাম, তারা যেভাবে আছে, ও দেশে কত লোক গেছে, আওয়ামী লীগের আমার এমপি বা মন্ত্রী বা
এগুলো বাদ দিয়ে যদি আমি ওদের তার প্রতিক্রিয়ায় তো এই যে রিসেন্টলি যে ভাঙচুর টাংচুর হইলো সেটা হচ্ছে সেটারই প্রতিক্রিয়া। 6 মাস পরে হলো, কিন্তু এটা লক্ষণীয় ব্যাপার। কিন্তু শেখ হাসিনার গণভবনে মানে ওই যে ছিলেন উনি, ওখানে লুটপাট হয়েছে বা এরকম কিছু কিছু ওটা তো 5 জায়গায় তারিখে হয়েছে, মানে 5ই আগস্ট। সেটা যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলা যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, যেরকম মেনন ভাই বলছিলেন, রাশেদ খান মেনন সাহেব, যে 20 লক্ষ লোক মারা যাবে বলছিলেন না, একাধিকবার উনি এই কথাটা বলছেন। কয়জন মারা গেছে? এবং আমার কাছে মনে হয়েছে এই 5ই আগস্টের পরিবর্তনের পর 6 মাস আগে মানুষের ভিতরে যে মানে উৎসাহ উদ্দীপনা, সেটা একটা পরিবর্তনকে ঘিরে, হিংস্রতা না, বরঞ্চ প্রতি সরকারে পুলিশ বা তার সমর্থকরা ছাত্রলীগ যেসব ভূমিকা পালন করছে বা পুলিশ যে ভূমিকা, ওইটা হিংস্র ভূমিকা পালন করছে। বলা যায় এরা আত্মরক্ষার করতে গিয়ে, ছাত্ররা পুলিশকে আক্রমণ যদি করে থাকে আত্মরক্ষার করতে গিয়ে তারা এটা করছে। এই জিনিসটা যদি আমি বিবেচনায় আনি, তাহলে গত 6 মাসের এই ঘটনার আগ পর্যন্ত তেমন কোনো প্রতিশোধমূলক ঘটনা ঘটেইনি দেশে, আমি বলবো করেইনি। এমনকি শেখ হাসিনা সম্বন্ধেও মিডিয়াতে বা তার বিরোধীরা এমন কোনো ভাষা ব্যবহার করেনি যেটা তিনি এই পদক্ষেপে আসতে পারেন। বলা যায় যা কিছু ঘটছে তিনি সজ্ঞানে এই ঘটনার জন্য তার দায়িত্ব নিতে হবে, তার দলকে। বরঞ্চ আমি বলবো যে 6 মাসে আসছিল তো উনি আরো কয়েক বছর উনি দলকে, তার রাজনীতিকে পিছিয়ে দিল, আমার কাছে মনে হয়েছে। আপনারা দুজনেই রাজনীতি বিশ্লেষক, লেখালেখি করেন, কথা বলেন। এই যে দুদুভাই যে বিষয়টা বললেন, সাম্প্রতিক ঘটনাবলী এবং আওয়ামী লীগের ভবিষ্যতের কথা তিনি যেটা বললেন, শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য বা বালখিল্য বক্তব্য আমি বলবো, সেটি তার সমর্থকদের তো অবশ্যই আহতই করেছে, আশাহত করেছে। কিন্তু দেশকে কিন্তু আরেকটি অনিশ্চয়তার পথে নিয়ে গেল। কারণ এর ক্রিয়ার প্রতিক্রিয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি এবং আরও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর। এবং দেখুন, কখনো একটা অন্যায় দিয়ে আরেকটি অন্যায়ের প্রতিকার করা যায় না। এখন আলোচনায় কিন্তু শেখ হাসিনার ভাষণ আর নেই, এখন আলোচনায় কিন্তু 32 নম্বরে কী হয়েছে, আওয়ামী লীগের গাজীপুরে কী হয়েছে, এবং ভবিষ্যতে যে আরেকটি হবে না, গাজীপুর কেন, সাভারেও কিন্তু প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। সুতরাং আমি মনে করি যে এক্ষেত্রে কিন্তু উপদেষ্টা মাহবুজ আলম, তার একটা কিন্তু বেশ খুবই নমনীয় এবং খুবই বলবো যে বিচক্ষণ বার্তা ছিল, যে ভাঙন নয়, আমরা গড়ব, এবং সেখানে যুক্তি তর্ক জ্ঞান দিয়েই আমরা এগোবো। না, এখানে সৌরভ আরেকটা কথা আপনার একটু যুক্ত, প্রধান উপদেষ্টাও কিন্তু বলছে হাসিনা এবং তার ব্যক্তিগত সম্পত্তির উপরেও মানে আক্রমণাত্মক কিছু না ঘটে, এই ধরনের কথা বলছে। এটা বলেছে, কিন্তু দুদু ভাই, এটা তো ঘটনা ঘটে যাওয়ার পরে বলেছে প্রধান উপদেষ্টা। দ্বিতীয়ত হচ্ছে পরে বলেছেন, ঘটনা ঘটে যাওয়ার পর। এই পরে বলার কথাটা বলছি যে আগের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু তারপরও যদি এই প্রধান উপদেষ্টার এই বার্তার পর নিশ্চয়ই, এবং উনি এটাও বলেছেন যে বিশ্বে আমাদের ভুল বার্তা যাবে, হ্যাঁ, এরপরে যদি সরকারের যে রাষ্ট্রযন্ত্র, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা তো একটু সক্রিয় হতে পারে। 32 নম্বর বাড়ি গড়িয়ে দিয়েছে, কিন্তু ওই জায়গাটা তো লুটপাটের জায়গায় হতে পারে না। 3 দিন ধরে লুটপাট চলছে, আপনার তার ইট নিয়ে যাচ্ছে, মানে এটি দেশে তো সরকার আছে, আইন আছে, মানে এটি ধরেন মানে মানুষের মধ্যে তো ওইটা জাগবে। যেমন এই ঘটনায় অনেক, আমি ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়াকে যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এই ঘটনাটা অনেকেই কিন্তু এটা সামনে নিয়ে আসছে। কারণ আপনার যুগান্তরে একটা চমৎকার ছবি ছাপছে, দুটো পাশাপাশি। আচ্ছা, এটা এই যে আনা, এখন কথা হচ্ছে ওটা তো জঘন্য কাজ ছিল, তাহলে এটা কি ভালো কাজ হলো? মানে মানুষ কিন্তু দুই দিক থেকে বিচার করবে। এটাই আজকে যারা কান্নাকাটি করছে, যারা ব্যথিত হয়েছে, সেটা অবশ্যই ব্যথিত হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই বাড়িটা তো শেখ হাসিনার বাড়ি না, এই বাড়িটা বাংলাদেশের যে স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমানের বাড়ি।
এবং এই বাড়িটা অনেক স্মৃতি আছে, মানে এই বাড়ির, সুতরাং আরেকটা বাড়ি, এটা জাদুঘর ঘোষণা করা হয়েছে। আচ্ছা, যদি মনে করে সরকার যদি এটাকে শত্রু সম্পত্তিও ভাবে, তাহলে তো সে আইনিভাবে করতে হবে, মানে আইন দিয়ে করতে হবে। 65 সালের যুদ্ধের সময়, বা দুদু ভাই নিশ্চয়ই মনে থাকবে, যে যুদ্ধের সময় তৎকালীন পাকিস্তান সরকার এখানে যারা সংখ্যালঘু ছিল তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি ঘোষণা করেছে, ভারতেও করেছে। ভারতে শুনেছি যে এটি ব্যাপকভাবে করে না, ভারতেও ওখানে মুসলমানদের যাদের সন্দেহ করেছে যে এরা দেশের শত্রু, তাদের শত্রু করে তাদের সম্পত্তিও কিন্তু শত্রু সম্পত্তি ঘোষণা করেছে। এবং এই স্বাধীনতার 53 বছর ধরে ওই শত্রু সম্পত্তির জের কিন্তু এখনও চলছে। পরবর্তীকালে যে অর্পিত সম্পত্তি আইন সংশোধন, রদবদল এবং আইন বাতিলের যে যত হয়েছে, কয়জন ফেরত পেয়েছে সেটা, তো সুতরাং সেটাও তো করতে পারত, যেটা হলে আইনই বলে। আইন তো অনেকে সেই আইন পরবর্তীকালে চ্যালেঞ্জ হতে পারে, সমালোচিত হতে পারত, এমনকি সেই আইন বদলানোর সুযোগ আছে। আচ্ছা, আমরা আলাপ করবো আরেকটু পরে, আরেকটু করবো, তোমার একটা বিরতির সময় হচ্ছে আরেকবার। প্রিয় দর্শক, আরেকটি ছোট্ট বিরতি, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকছেন। মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙা.tv ওয়েবসাইটে। মাছরাঙার দেশে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন youtube.com/@মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন facebook.com/মাছরাঙা টেলিভিশন পেজে। প্রায় 2 কিলোমিটার পাকা সড়ক, সব সড়কেই ভাড়া চলে 24 ঘন্টা। রাস্তার মালিক হইব 3000। বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, সাক্ষাৎকার, বিনোদন, রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন youtube.com/@মাছরাঙা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন facebook.com/মাছরাঙা টিভি নিউজ ফেসবুক পেজে। সংসার কপালে লাথি মারি। টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে। আমরা আছি ফেসবুকেও। নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/মাছরাঙা ড্রামা ফেসবুক পেজে। ক্রিকেট, ফুটবল, টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন youtube.com/@মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে। এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন facebook.com/মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে। মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা, মোটু পাতলু, নিনজা হাতুড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন youtube.com/@মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে। এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরাঙা এন্টারটেইনমেন্ট। মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম, সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকাল, গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক, সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন। রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল। রাস্তাঘাটে কত ভোগীরা থাকছে, 100 টাকা 200 টাকা বেতন পালি, আমি তাদের টাকা দিছি, আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই। অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে। এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ। মাছরাঙা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার যে আলোচনাটা সৌরভ ভাই করছিলেন, জাহিদ ভাই, না, একটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে সবার, মানে এখন আমার মনে হয় যে, এবং সরকারও একটু তৎপর হয়েছে নির্বাচনের বিষয়ে, প্রধান উপদেষ্টা বলেছেন এখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। রাজনৈতিক দল,
এমনকি আমি মনে করি তো ছাত্র সংগঠনগুলো তারা যদি রাজনৈতিক দল করে, সেই রাজনৈতিক দল কী জন্য করবে? প্রেশার গ্রুপ করলেও কিন্তু তাকে নির্বাচন করে দেখাতে হবে যে আমার এই জনসমর্থন আছে, তুমি আমাকে উপেক্ষা করতে পারো না। বাংলাদেশের 2টি নির্বাচন মানে গণতন্ত্রের আমি বলবো যে এক ধরনের সর্বনাশ করে। 2টি না 3টি নির্বাচন। 73-এর নির্বাচন বিরোধী দল নাই, 2001-এর নির্বাচন বিরোধী দল আছে মুমূর্ষ অবস্থায়, আর 2008-এর নির্বাচনে বিরোধী দল লাইফ সাপোর্টে পাঠানো হয়েছে। তো সুতরাং ভবিষ্যতে দুদুভাই আছে, সে কারণে বললাম যে ভবিষ্যতে কোনো দল বা প্রত্যেক দল যাতে এটা মনে রাখে যে জনপ্রিয়তা মানে বেশি আসন পাওয়াই কিন্তু গণতন্ত্র না, বরং বিএনপির তো উচিত হবে আসন যাতে কম পায়। কারণ এটা একটা আমাদের কি সরকার গঠন করতে হবে না? সরকার গঠন না, সরকার গঠন করতে লাগে 151টা আসন। আর বিএনপি তো আমি জানি না যে কিভাবে কি তাদের কিভাবে এই কাঠামোটা কিভাবে হবে। বিএনপি তো একটা বলছে যে নির্বাচনের পর যারা সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার করবে। আমি বলছি যে 151 আসন সমস্যা না, 199 আসন সমস্যা না, সমস্যা হচ্ছে 200 আসন। কারণ 200 আসন হলেই ওই পঞ্চদশ সংশোধনী করা যায়, 200 আসন হলেই চতুর্থ সংশোধনী করা যায়। এই কারণে বলবো যে দুদুভাইরা যাতে এরকম আর একটা নির্বাচন রাজনৈতিক দল এদেরকে নিয়ে কথা হচ্ছিল। আমি আবার একটা জিনিস মনে করি যে সেটা হচ্ছে মানে সংখ্যা একটা ব্যাপার, সংখ্যা 200 পার হলে সংবিধান সংশোধনের একটা টেন্ডেন্সি তৈরি হয়। আমি একটা তথ্য যোগ করি, 2001-এও বিএনপি একবার ওই যে বিচারপতিদের বয়স নিয়ে ওনারাও একবার সংবিধান সংশোধন করেছেন। কিন্তু আমি আবার বেশি পাবে না এটার জন্য যা করতে হবে সেটা না আমরা কথ্য ভাষায় বলি। 24-এর নির্বাচনকে যেমন বললাম না আমির নির্বাচন, মানে আপনি আসলে তো ওনারা অন্য যারা আসছেন তারা কম্পিট করতে পারবেন না। আমি নিজে খুব ডাইলেমাতে থাকি কি করবে। আমিও মনে করি বিএনপি বিরাট মেজরিটি পাবে, মানে 200 তো বটে, 200 ছাড়িয়ে বহু দূর চলে যাবে। তাহলে সমাধানটা কি? এবং আই অ্যাগ্রি যে এটা শুধু 5 বছর না, আমি একটু গ্রসলি যদি এখনকার পয়েন্টে দাঁড়াই, আমি কিন্তু বিএনপিকে আগামী 10 বছর ক্ষমতায় দেখছি উইথ ভালো কোয়ালিটির নির্বাচন। এই 5 বছর পরেও যে নির্বাচন হবে এবং আমরা বিশ্বাস করি একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, তার অধীনেও বিএনপি সিট কমতে পারে 5 বছর পর। খুব স্বাভাবিকভাবেই যেটা হয় যে নানান সমালোচনা থাকবে, সিট কমতে পারে, কিন্তু আবারও 151 সিট পাওয়া সেকেন্ড নির্বাচনে বিএনপির প্রবলেম হবে বলে মনে হয় না। কিন্তু তাহলে এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একাধিকবার বলেছেন এবারের নির্বাচন হবে অতীতের যে কোনো সময়ের চাইতে কঠিন নির্বাচন। এটা উনি কেন বলছেন? এটা বলবেন, এবং তার সঙ্গে যদি আপনি মিলিয়ে দেখেন যে ধরেন আওয়ামী লীগ তো নাই এবার ইলেকশনে, নাই বলে তো মনে হচ্ছে, জানি না ইলেকশনের সময় কি হবে। তো আওয়ামী লীগের এই ধরেন অনুপস্থিতি বা জামাতের যে ভূমিকা, নতুন একটি দল আসছে, এইগুলি মিলিয়ে কি আপনার তারেক রহমান সাহেবের বক্তব্য সাথে কি কানেক্ট কিভাবে করবেন? আমি একজন অবজারভার হিসাবে যদি মনে করি, মানে যেটা হয় পলিটিক্যাল লিডারদের রেটরিক থাকে, ওনারা একটা বলে আসলে অন্য মেসেজে অনেক সময় দেওয়ার চেষ্টা করে। আমি বিএনপির একটা চ্যালেঞ্জ হয়তো দেখতে পারি, কারণ আমি বিএনপিকে এটা দেখছি নির্বাচন ইটসেলফ হবে কি না, দেশে অন্য কিছু হয় কিনা, ওনারা প্রকাশ্যেই বলছেন বিরাজনীতিকরণ হয় কিনা, 1-11 আসছে কিনা, এইসব আলাপ আসছে। এবং নির্বাচনের সময়টায়ও বিশেষ করে এখন যেটা আমার কাছে মনে হয়, যেহেতু সরকার একটা মানে ওনারা একটু সফটলি বলে ফেলেছেন ছাত্রদের যে দল আছে তার পেছনে সরকার আছে, এটা যদি বিএনপি কনভিন্সড হয় যে এটা সরকারেরই দল। আমি একটু যোগ করতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসের ইন্টারভিউতে কিছু বাক্য বলেছেন ছাত্রদের দল নিয়ে, যেটাতে খুব ক্লিয়ারলি মনে হয় ওনার খুব স্পষ্ট বায়াস আছে। আপনি প্রশংসা করতে পারেন এই দেশে নতুন একটা দল আমরা প্রত্যেকে চাই, যে যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে ছিল তাদের দল হবে, এবং আমি খুব চেয়েছিলাম বিএনপির একটা কাউন্টার ফোর্স তৈরি হোক। দুদু ভাইয়ের সামনেই বলছি, এটা সবার জন্য ভালো হতো। কিন্তু উনি এক ধরনের বায়াস দেখা যাচ্ছে। আমি ধারণা করি বিএনপি এই ভয় হয়তো পাচ্ছে যে এই দলটা সরকারের পেট্রোনাইজ দল যদি হয় তাহলে ইলেকশনটা খুবই ফ্রি, ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল হবে কিনা, সেই অর্থে চ্যালেঞ্জ। সেটা তো বিএনপি অলরেডি এক্সপ্রেস করেছে এই কনসার্নটা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, তো ওটাই তাদের চ্যালেঞ্জ হতে পারে। কারণ এই দল আসলে যে ওরা ব্যাড টাইমিং হয়েছে, ওনাদের সরকারে যাওয়া ভুল হয়েছে, সো এটা যতটুকু পটেনশিয়াল ছিল, ইভেন আমরা যদি আগামী জুনেও ইলেকশন বলি 1.5 বছর পরেও, ওনাদের
আদতে তেমন কিছু হবে না আসলে। ওনারা একটা দুটো সিট জিতবেন কিনা আমি সিরিয়াসলি ডাউট করি। সো নির্বাচন, এমনকি ওনারা যদি জোট করেন, এই আলাপ আছে যে জামায়াত সব ইসলামী দলের সাথেও যদি যোগ করে বাংলাদেশে, আমি জনাব নাহিদ ইসলামকেই কোট করছি, ভারতীয় একটা পোর্টালের সাথে জামায়াতের কথা বলছি, যে এই দেশের মানুষ এই ধরনের মানে শুধু একাত্তরও না, এই ধর্মভিত্তিক রাজনীতিকে আসলে মানে এন্ডোর্স করে না, ভোটের রাজনীতিতে তা না। সুতরাং তাহলে তো এটা পরিষ্কার যে ইসলামী দলগুলোর সঙ্গে এই নতুন দলের জোট করার সম্ভাবনা নাই। নিশ্চিত বলা যায় না। প্রকাশ্যে তো নয়। এই আলাপটা ছিল এই কিছুদিনের মধ্যে। আমরা জামায়াতের ব্যাপারে আমি একটু কোট করতে চাই জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আহ্বায়ক, উনি খুবই মানে ডেভাস্টেটিং একটা কমেন্ট করেছেন কয়েকদিন আগে। সেটা হচ্ছে ভারতের এক্সটেনশন বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগ আর জামায়াত, মানে এই ধরনের টোন এসছে। এবং আমরা রিসেন্ট সময়ে জনাব মাহফুজ আলমকে স্ট্যাটাস দিতে দেখেছি, বিশেষ করে শিবিরের যে মুক্তিযুদ্ধে ভুল বুঝে গিয়েছিল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই বলে একটা প্রবন্ধ ছিল, তখন জনাব মাহফুজ আলমও খুব টাফভাবে একটা ভিডিও স্টেটমেন্ট দিয়েছিলেন। সো সম্ভাবনা আপাতত নেই, কিন্তু আবার এই আলাপ আছে যে তাদের সাথে যথেষ্ট যোগাযোগ আছে, তাদের সাথে যথেষ্ট যোগাযোগ আছে। এবং এটা ইউ নেভার নো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই যে বলা হয়, তারা তাদের সাথে যুক্ত হতেও পারেন সামনে। তাহলে দিদু ভাই, জনাব তারেক রহমান কেন এরকম এটাকে এভাবে বলছেন বা এরকম ভাবছেন কেন যে খুব কঠিন নির্বাচন হবে এবার, এটা কেন বলছেন উনি? আপনারা প্রথম কেন কথাটা আমার কাছে যেটা মনে হয়, উনি তো এটা বলছেনই, অনেকটা আছে না যেটা জাহিদ ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছে যে বিএনপি আসলে একটা সুবিধাজনক অবস্থায় আছে, হয়তোবা আসলেই সুবিধাজনক, হয়তোবা না আসলে সুবিধাজনক আছে। এইটা যখন মাথার মধ্যে একটা কর্মী বা একটা নেতার ঢুকে যাবে, অলরেডি ঢুকে গেছে তো অনেকের মধ্যে, মানে আমি বলি, তখন আমি না গেলেও তো মিটিং ভালো হবে, আমি না গেলেও তো মিছিল ভালো হবে, আমি না গেলেও তো পাবলিকই ভোট দেবে। এই আমিটা যে কত জায়গায় ছড়িয়ে পড়তে পারে, হয়তো এই বিবেচনা থাকতে পারে। যখন সে একক ব্যক্তিত্ব হয়, যেটা সৌরভ ভাই কিন্তু চমৎকার করে বলেছেন, আমাদের নির্বাচনী ব্যবস্থা 73 সাল থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে দুর্বলতাগুলোর মুখোমুখি হয়েছি। 73 সাল তো আমাদের বড় ধরনের যিনি নেতা এই দেশের মানুষ জানে, তিনি শেখ মুজিবুর রহমান। এ ব্যাপারে তো আপনি ফেলে দিতে পারবেন না। তিনি জীবিত অবস্থায় এবং জনপ্রিয়তার অবস্থায় থাকা অবস্থায় ওই নির্বাচনটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া যায়নি, অনেক অভিযোগ আছে। তারপরেও কয়েকটা নির্বাচন উনি বলছেন। আমার কাছে মনে হয়েছে নির্বাচনের থেকেও গণতান্ত্রিক সংস্কৃতির অভাবটা আমাদের মগজে, সমাজে, রাজনীতিতে খুব প্রকট। আমরা গণতন্ত্রের কথা বলি, শেখ মুজিবুর রহমান সাহেব বলছেন, তিনি আবার 3.5 বছরের মধ্যে যে ঘটনাগুলো মুখোমুখি গণতন্ত্রের প্রশ্নে, এটা এক্সাম্পল হয়ে গেছে তার কাছ থেকে। যেটা এখন এমন একটা বড় গোছের নেতার কাছ থেকে যখন বাকশাল আমরা পেয়ে যাই, নির্বাচন পেয়ে যাই, তখন অন্য পরবর্তী সময়গুলো এখানে ছাপ রেখে যায়। সর্বশেষ শেখ হাসিনার 3টে নির্বাচন, আমি 8 সালের নির্বাচনের কথা যদি রেখেও দিই, কিন্তু এটা সব থেকে মারাত্মক, কিন্তু 8-এ এই শক্তিটা এখানে আসছে। এবং সেখানে বাঁচার জন্যে তৎকালীন সেনাবাহিনীর যে গোষ্ঠীটা 111 আনছিল, মানে এটা স্পষ্ট, তারা বাঁচার জন্যে একটা শক্তির কাছে ক্ষমতা দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে গেছিল, সেটা আওয়ামী লীগ। নির্বাচনের নামে সেই জায়গাটা আমরা লস করলাম। তারপরেও যদি শেখ হাসিনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবগুলো বিবেচনা করতে হয়তো অন্য কিছু ঘটতে পারত। যেমন এখন পালানোর প্রশ্ন ছিল না, ভালো একটা নির্বাচন করলে হারলেও উনি বিরোধী দলের নেত্রী হতেন, এই জায়গাটা অন্য কেউ আসতো না। এমনকি উনি এই যে ভাষণ দিচ্ছেন, সে ভাষণ না দিয়ে উনি আগামী নির্বাচনকে টার্গেট করে যে ভাবতেন যে কি করে আরেকটা নির্বাচনে যাওয়া যায়। শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হওয়ার পরও কিন্তু তিনি তার আওয়ামী লীগের প্রধান বিরোধী দল হয়েছিল, এটা আমার কাছে মনে হচ্ছে। কিন্তু মাথার মধ্যে তো গণতান্ত্রিক সংস্কৃতি আমরা রাখি না, এটা হচ্ছে মূল সমস্যা। এবং এই সমস্যাটা থেকে যদি আমরা বেরোতে না পারি, আপনি গণঅভ্যুত্থান এটা প্রথম না, গণঅভ্যুত্থান 69-এ আছে, এটা বাঙালিরা করছে। আপনি 90-এর গণঅভ্যুত্থান বাঙালিরা করছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ, যেটাকে আপনার এখানে আরেকটা কথা বলে দিই, যে দ্বিতীয় স্বাধীনতা, এটা এই কনসেপ্টটা আমি আবার বিশ্বাসী না।
আমার স্বাধীনতা ৭১, সেটাকে বিতর্কিত করার জন্য ৫৩ বছরের পরে এসে যদি কেউ বলে এখন সবাই এটা মেনে নিয়েছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। আমার কাছে এটা যথাযথ না। ৭১ ছিল, সেটাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এত বড় একটি সশস্ত্র যুদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়া না, অনেক জাতিগোষ্ঠীর কাছে এটা দেওয়া যাবে না। দুদুভাইয়ের সাথে একটু যোগ করি, ৭১কে যারা নাকচ করেছিল, ৭১-এর যারা বিরোধিতা করেছিল, তাদের মধ্যেই কিন্তু এই প্রবণতা যে ৭১কে পিছনে সরিয়ে ফেলার, পিছনে রাখার, যে ৪৭, এবং এর মধ্যে একটা ৪৭কেও কিন্তু তারা নিয়ে আসছে। তার মানে ৪৭কে ৭১-এর মুখোমুখি করছে। ৪৭কে নাকচ করেই কিন্তু ৭১ হয়েছে। ৭১কে নাকচ করে ২৪ হয়নি। ২৪ হচ্ছে ৭১-এর পরিপূরক। ৭১-এ যে জনগণের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪ আরেকটা আন্দোলন করতে হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। জাহিদ ভাই, কিন্তু আমাদের যারা আন্দোলনের বিপ্লবীরা যারা নেতৃত্ব দিলেন, তারা বলছেন ৪৭-এর থেকে ৭১, ৭১ থেকে ২৪, এটাই হলো ধারাবাহিকতা। আমি ৪৭কে আবার খুব সোহরাব ভাই যেভাবে করলেন অতটা ডিনাউন্স করি না। কারণ হচ্ছে এটা একটা কারণ আমাদের জন্য একটা সিগনিফিক্যান্ট মাইল ফলক। কারণ এই মাটির মানুষ, এই ভূমির মানুষ, আমরা প্রথমবারের মতো নাগরিক হয়েছি, আমাদের একটা রাষ্ট্র হয়েছে, প্রথমবারের মতো আমরা একটা স্টেট পেয়েছি। এর মধ্যে ডিসক্রিমিনেশন সব প্রবলেম ছিল বলে আমরা সেখান থেকে আবার বিচ্ছিন্নও হয়েছি। সো ৪৭কে আমরা, এবং শুধু সেটা না, এর আগে আমাদের এই পুরো ভারতবর্ষের মধ্যে যে অভ্যন্তরীণ রাজনীতি ছিল, সেটার প্রেক্ষাপটে আমরা এখানে যে জাতিভিত্তিক ভাগ হয়েছে, সেটারও এক ধরনের প্রভাব আসলে আমাদের চিন্তা এবং মননে আছে। এবং যখন আমরা ৪৭, আমি শেখ মুজিবুর রহমানের কথাই বলছি, উনি যখন ওনার অসমাপ্ত আত্মজীবনে, আই রিয়েলি ডোন্ট নো এটা কতটা ওনার লেখা, সরি ভাবে বলার জন্য, কারণ কোত্থেকে এটা হঠাৎ করে আসলো, কিন্তু আমি ওটাকে যদি ধরে নেই, আমি পড়ে দেখেছি যে উনি কিভাবে পাকিস্তান সৃষ্টির জন্য চেষ্টা করেছেন, কিভাবে উনি ওটাকে ধারণ করেন। শেখ মুজিবুর রহমান নিজে লিখছেন কলকাতা দাঙ্গার সময় উনি কি করছেন, মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা তার সেখানে লেখা আছে। সুতরাং ওই ইমোশন তো আসলে ওই সময় যারা ছিলেন, যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিলেন, বাংলাদেশ হওয়ার, উনি ওনার ৪৭ ব্যাপারে আপনি বললেন লাস্ট আলোচ্য বিষয়, যেটা দুদু ভাই বলছিলেন যে আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু কতটা গণতান্ত্রিক আমরা নিজেরা। উনি বেসিক্যালি আওয়ামী লীগের এক্সাম্পল দিয়েছেন। আরও তো দেশের দল আছে, তাদের মধ্যে গণতন্ত্র চর্চা বা মুখে যা বলি সেটা কতটা করি, সামনে আপনি কি দেখেন? দল দূরেই থাকুক, মানে আমরা দল তো ব্যক্তি দল হয়ে উঠি, পরিবার দল হয়ে উঠি, আমাদের সোসাইটিটাই ডেমোক্রেটিক না। মানে আমরা খুব চাই আমরা একটা ডেমোক্রেটিক ভ্যালুজ, মানে ডেমোক্রেসি তো একটা কালচার, এটা তো একটা গভর্নেন্স, আমাদের কালচারটা তো নেই। এবং আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, আমরা যতটুকু ডেমোক্রেটিক ছিলাম লাস্ট 15 ইয়ার্সে, মানে একটা সোসাইটিতে যখন ওপরে একটা অথরিটেরিয়ান রেজিম থাকে, আমি এটাকে ওই অর্থনীতির একটা ট্রিকল ডাউন তত্ত্ব বলেন না, যে টাকা যদি ধনীর কাছে যায়, এটা ট্রিকল ডাউন করে আস্তে আস্তে গরিবের কাছে যাবে, এটা নিয়ম। তো আমি মনে করি অথরিটেরিয়ানিজম, কর্তৃত্বপরায়ণতা ট্রিকল ডাউন করে। আপনি যখন টপে এটা থাকে, প্রতিষ্ঠান, পরিবার, ব্যক্তি, আমরা প্রত্যেকে আমাদের অজান্তেই স্বৈরাচারী হয়ে উঠি। নিয়ম, দ্য ভেরি রেসপন্স। আপনি রাস্তায় নামছেন, একেবারে সাধারণ একজন মানুষও এখানে একটা ছাত্রলীগের মাস্তান দেখছে, সে তার সাথে হুমকির, আমার চিনস, হুমকি দিয়ে সারাক্ষণ কথা বলছে, এটার রেসপন্সও কিন্তু ওর ভেতরে আস্তে আস্তে সে তার অজান্তেই ওটা হয়ে ওঠে। এবং এই যে আমরা ফ্যাসিবাদ বলি, আমি শেখ হাসিনার এই শাসনকে মাফিয়া রেজিম বলি, রাদার ফ্যাসিবাদ না, কিন্তু ধরেও যদি নেই, কিন্তু তার প্রতিক্রিয়া আমরা যা করছি দেখেন, আমরা কিন্তু আবার আরেক রকম ফ্যাসিবাদী কাজ করছি। ওখানে ট্যাগ দিত রাজাকার, জঙ্গি, এখনও ট্যাগ দিচ্ছি আমরা আওয়ামী লীগের দোসর, দালাল। আপনি যদি লিস্ট, আমি খেয়েছি, আমার অন্তত 13 বছর, 11 সালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের পর থেকে আমার 13 বছরের অ্যাক্টিভিজম আছে, ব্লগে, পত্রিকায় লেখা, টিভি টক শো, এবং এখন নিজের চ্যানেলে কথা বলছি। কিন্তু আমি যখন আওয়ামী লীগের রাইট নিয়ে কথা বলছি, যেদিন কোর্টে কাউকে পেটাচ্ছে, আমি বলছি ইউ ক্যান নট ডু দ্যাট, আপনি কারো মানে সম্পত্তিতে হামলা করছেন না, এটা করা যাবে না, আপনি কিন্তু আবার ট্যাগড হচ্ছেন, এখনও ডিনাউন্স করা। আপনি আমার সাথে দ্বিমত করেন, ডেমোক্রেসি মানে এটা যে দ্বিমত করেন, কিন্তু আপনি তার সঙ্গে অ্যাকোমোডেট করতে হবে। কিন্তু না, ওই একটা পাল্টা ফ্যাসিবাদী ব্যবস্থার চাপিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কোনো ইজি সলিউশন নাই। আমরা যদি মোটামুটি একটা ডেমোক্রেটিক পরিবেশে বেশ কিছু দিন, আমি একটা টাইম লাইন করেছি, 4টা ইলেকশন যদি ঠিকঠাক মতো হয়, 20 বছর পর ধাপে ধাপে আমরা মোটামুটি একটা ডেমোক্রেটিক। শুধু নির্বাচন ঠিকঠাক মতো হলে হবে না, নির্বাচনের পর যে সংসদটা গঠিত হবে, যে সরকারটা গঠিত হবে, তাদেরও ঠিকঠাকভাবে চলতে হবে। থ্যাংক ইউ। আজকে শেষ করতে হচ্ছে, আমাদের বিদায় নেব। অনেক ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য। আবার কথা হবে, দেখা হবে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।